আসসালামু আলাইকুম। লার্ন উইথ মাহবুবে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টপিক হলো আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান, যেটা আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অনার্স থার্ড ইয়ার তাদের একটি কোর্স অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান। এবং অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু আছে, যেটা আমাদের অনার্স ফোর্থ ইয়ারে পাওয়া যাবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছেন তাদের। তো আজকের আমাদের এই টপিকটা বেসিক ক্লাস। জাস্ট আমরা এটার বেসিক কি কি থাকবে না থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব, প্লাস প্লাস একটা অধ্যায়ের আমরা আলোচনা করব। তো আমাদের এই বই থেকে আমাদের কি কি শিখতে হবে, চলুন জানান শুরু করা যাক। এই বইতে আমাদের টোটাল অধ্যায় আছে হলো সাতটা। এই সাতটা অধ্যায় আমাদের টোটাল আছে। এই সাতটা অধ্যায় আমাদের মধ্যে করতে হবে। প্রথম অধ্যায় ওর নাম হলো আমাদের অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি। অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি এই অধ্যায় মূলত জার্নাল বেস একটা অধ্যায়। জাবেদা করতে হবে। জাবেদা করতে হবে শেয়ার রিলেটেড জাবেদা। শেয়ার আমরা জানি নর্মালি দুই প্রকার শেয়ার, যেটা কমন শেয়ার এবং আপনার প্রেফারেন্স শেয়ার। মূলত এই দুইটাই আমাদের জাবেদা করতে হবে, কমন শেয়ারের জন্য জাবেদা এবং প্রেফারেন্স শেয়ারের জন্য জাবেদা। আমরা এই জাবেদা গুলা করবো, জার্নাল গুলা করবো, দেন একটা আমাদের স্টক হোল্ডার্স ইকুইটি অর্থাৎ আমাদের যে স্বত্বাধিকার, এই স্বত্বাধিকার নির্ণয় করতে হবে। তো এই প্রথম অধ্যায় জার্নাল বেস অঙ্ক। 2 নম্বর অধ্যায় হলো আমাদের কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনারা কিন্তু বুঝে গেছেন এটা কি বলতে বুঝাইছে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা বুঝি আর্থিক অবস্থার বিবরণী। তো এখানে আর্থিক অবস্থার বিবরণী আমাদের দুইটা করতে হবে। এখানে প্রথম তো আর্থিক অবস্থার বিবরণী আমরা একটা করবো ক্যাশ ফ্লো। আমরা কি করব প্রথমটা? ক্যাশ ফ্লো করব। এখন প্রশ্ন হলো ক্যাশ ফ্লো তো আমরা অলরেডি কিন্তু 2 ইয়ারে করে আসছি। ফার্স্ট ইয়ারে করছেন হলো, না ফার্স্ট ইয়ারে করেন নাই, আপনারা শুধুমাত্র সেকেন্ড ইয়ারে করছেন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ, রাইট? এখানে কিন্তু ক্যাশ ফ্লো দুইটা পদ্ধতি আছে। আমরা জানি একটা ইনডিরেক্ট মেথড, একটা আমাদের ইনডিরেক্ট মেথড, আর এটা আমাদের ডিরেক্ট মেথড, রাইট? একটা ইনডিরেক্ট মেথড আর একটা ডিরেক্ট মেথড। এই দুইটা পদ্ধতি আমাদের করতে হয়। তো একটা করবো আমাদের ক্যাশ ফ্লো। ফার্স্ট আমাদের ক্যাশ ফ্লো করতে হবে। দেন সেকেন্ড আমাদের আরেকটা এখানে করতে হবে, যেটা হলো যৌথ মূলধনী কোম্পানি, অর্থাৎ আপনারা যারা ইন্টারেস্ট সেকেন্ড ইয়ারে অর্থাৎ দ্বিতীয় পত্রে যাকে বলা হয়, দ্বিতীয় পত্রে আপনারা কিন্তু পাইছেন যে যৌথ মূলধনী কোম্পানি আর্থিক অবস্থা বিবরণী, আমরা সেটাই করবো। যৌথ মূলধনী কোম্পানি আর্থিক অবস্থা বিবরণী করব। তো এখানে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে। তো এই আমাদের দ্বিতীয় অধ্যায়ের দুইটা টপিকস, ক্যাশ ফ্লো করবো এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট করব। তো এই দুটো টপিক্স এর উপর ভিত্তি করে আমাদের এই অধ্যায় সাজানো হয়েছে। ক্যাশ ফ্লো অলরেডি কিন্তু আপনারা ইনডাইরেক্ট মেথড পারেন, আর যারা না পারেন তারা সমস্যা নাই, আমরা ইনডাইরেক্ট মেথড দিয়ে শুরু করবো, পুরোটাই করবো, ভালো মতো করবো। কিন্তু ইনডাইরেক্ট যারা পারেন তাদের জন্য সহজ হয়ে যাবো। আমরা যাতে এখান থেকে ডিরেক্টটা শিখলেই হবে। আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা আগের মতোই থাকবে। তবে এখানে কিছু এক্সট্রা কাজ হবে, যেমন ডিভিডেন্ড এন্ড ট্যাক্সেশন এবং অনার্স। আমরা তো তোমাকে অনার্স ইকুইটি এখানে করতে হবে আমাদের রিটার্ন আর্নিং। যেহেতু যৌথ মূলধনী কোম্পানির অঙ্ক, তার জন্য অনার্স ইকুইটি করা যাবে না, আমাদের এখানে করতে হবে রিটার্ন আর্নিং স্টেটমেন্ট। সো এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়। এবার আসেন আপনার 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ের নাম কি? 3 নম্বর অধ্যায়ের নাম হলো রেভিনিউ রিকগনাইজেশন। তো রেভিনিউ রিকগনাইজেশন যেটা আছে আমাদের, এখানে আমাদের কি করতে হবে? তো রেভিনিউ রিকগনাইজেশনের মূলত এটা দুই টাইপের অঙ্ক থাকবে এখানে। এখানে দুই টাইপের অঙ্ক থাকবো। একটা থাকবে হলো কন্ট্রাক্ট, একটা থাকবে আমাদের কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের অঙ্ক অর্থাৎ ঠিকাদারের অঙ্ক। আরেকটা থাকবে আমাদের ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তির অঙ্ক। ইনস্টলমেন্ট, কিস্তির অঙ্ক, এই দুই টাইপের অঙ্ক আমাদের এখানে থাকবে। এই দুই টাইপের অঙ্ক আমাদের এখানে করতে হবে। তো কন্ট্রাক্ট এবং ইনস্টলমেন্ট এই দুইটার ক্ষেত্রে আমাদের জার্নাল শিখতে হবে এবং কিছু ওয়ার্কিং আছে, ওয়ার্কিং গুলা করতে হবে। এতটুকুই কাজ। একেই অতটা সহজ এবং এটা থেকেও 100% ম্যাথ আসে। প্রথমটা থেকে আমাদের 100% ম্যাথ থাকবে। দ্বিতীয়টা থেকে আমাদের 100% পার্টসিতে ম্যাথ থাকবে। এবং 3 নাম্বার যে অধ্যায়টা আছে এটা থেকে আমাদের 100% ম্যাথ থাকবে। তার মানে তিনটা অধ্যায় যদি করেন 3টা ম্যাথ পাই যেতেছেন পার্টসিতে। এরপরে অ্যাকাউন্টিং ফর লিজ। এই লিজ কিন্তু শব্দের সাথে আমরা পরিচিত সবাই, লিজ। লিজ বাংলা যদি আমরা বলি, এটা লিজের বাংলা হলো ইজারা। ইজারা। তো এই ইজারা আর যে অঙ্কগুলা এখানে আমাদের করতে হবে হলো, এখানে আমাদের জার্নাল করতে হবে। মানে এটার মধ্যে জার্নালি মেন, অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের ভিতরে জার্নালি মেন, পুরো জার্নাল বেস। আহ তো জার্নাল করতে হবে। এই জার্নাল দিয়ে আমাদের করতে হবে এটা ইনস্টলমেন্ট স্টেটমেন্ট বা শিডিউল যাকে আমরা বলি। আমরা শিডিউল করতে হইব, ছক করে এরকম করে ছক ছক করে আমাদের শিডিউল করতে হইব। ওই শিডিউলটা আমাদের শিখতে হবে। তারপরে আমাদের একটা ছোট করে একটা ব্যালেন্স শিট করতে হতে পারে। ছোট করে একটা ব্যালেন্স শিট আমাদের করতে হতে পারে। ওই ব্যালেন্স শিটটা আমরা শিখে নেব। তো এই হলো আমাদের লিজের অধ্যায়, অর্থাৎ আমরা জার্নাল করব, দেন আমরা একটা শিডিউল শিখবো, দেন আমরা একটা ব্যালেন্স শিট করা শিখবো। তো এই হলো আমাদের কাজ।
এরপরে আমাদের পরবর্তী হলো 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায়ে আমাদের এটা পার্ট সি এর জন্য ইম্পর্টেন্ট না, পার্ট সি এর জন্য অতটা ইম্পর্টেন্ট না। এটা জাস্ট পার্ট বি এর জন্য আমাদের অঙ্ক থাকে এখান থেকে, পার্ট সি তে অঙ্ক থাকে না এরকম ভাবে। এটাও জার্নাল, এটা পুরাটাই জার্নাল, এটা পুরাটাই জার্নাল, আর কিছু করতে হবে না, জাস্ট জার্নাল শিখবেন আপনারা এখান থেকে। যার জার্নাল কোনগুলো জানেন, রেকটিফাইড জার্নাল আছে না, রেকটিফাইড জার্নাল এখানে বলেও দিছে যে অ্যাকাউন্টিং চেঞ্জ ফর এরর অ্যানালাইসিস, মানে ভুল সংশোধনীয় জাবেদা, ভুল সংশোধনীয় জাবেদাগুলো আমাদের এখানে করতে হবে। এবার আসেন 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়ের নাম হলো অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্ট। অপারেটিং সেগমেন্ট পরিচালন, পরিচালন যে সেগমেন্টটা আছে ওই পরিচালন সেগমেন্ট। এখানে আমাদের জার্নাল না, এটা আমাদের ম্যাথ, এটা আমাদের সূত্র করতে হবে এখানে মূলত। এই অধ্যায়টা আছে জাস্ট জার্নাল ছাড়া। তো এই অধ্যায়ে আমাদের একটা জিনিসের উপরে ডিপেন্ড করে, সেটা হলো রোই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রোই, এই রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমাদের বের করতে হইব। এটা সূত্র হইলো মার্জিন, মার্জিন ইনটু টার্ন ওভার, মার্জিন ইনটু টার্ন ওভার, এটা হলো আমাদের সূত্র, এটা মার্জিন ইনটু টার্ন ওভার। এই সূত্র দ্বারা আমাদের মূলত অ্যাকাউন্টিং ফর অপারেটিং সেগমেন্টটা সাজানো হয়েছে। এরপরে 7ম অধ্যায়, লাস্ট অধ্যায়, যেটা অ্যাকাউন্টিং ফর রিলেটিং টু ব্যাংক্রাপসি। ব্যাংক্রাপসি, ব্যাংক্রাপসি শব্দের অর্থ কি, দেউলিয়া। তো দেউলিয়ার অঙ্ক করতে হবে আমাদের। এই দেউলিয়ার অঙ্ক আমাদের করার জন্য কি করতে হবে, দেউলিয়ার অঙ্ক আমাদের মূলত এখানে দেউলিয়ার অঙ্ক করতে গেলে খতিয়ান করতে হবে, খতিয়ান স্টাইলে করতে হবে। ওকে, তো একটা খতিয়ান করব, একটা আমাদের অ্যাকাউন্ট করব, খতিয়ান। এরপর আমাদের একটা ব্যালেন্স শিট করতে হবে এবং একটা ব্যালেন্স শিট করতে হবে। এই দুইটা জিনিস আমাদের মূলত করতে হবে, অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। তো এই দেউলিয়ার অঙ্কটা প্রসেসটা একটু কঠিন, কিন্তু এখান থেকে অঙ্ক থাকে, এখান থেকে পার্ট সি তে অঙ্ক থাকে। তো পার্ট সি এটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা পার্ট সি যদি বলি যে আমার পার্ট সি কি কি করতে হবে, তাহলে এখানে আমরা পার্ট সি এর জন্য আমরা প্রথম থেকে যদি বলি, এট ফার্স্ট পার্ট সি এর জন্য আমাদের 1 নম্বর অধ্যায়, পার্ট সি এর জন্য 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় এবং 7 নম্বর অধ্যায়। এই টোটাল 5টা অধ্যায় শিখতে হবে। এই 5টা অধ্যায় যদি শিখতে পারেন, আপনার পার্ট সি তে কোনো প্রবলেম হবে না। পার্ট সি তে আপনি 50-এ 50 পাবেন ইনশাল্লাহ, 5টা অ্যান্সার করতে পারবেন। আর 50-এ যদি 50 পান, আপনি যদি মনে করেন যে পার্ট সি তে আমি 50 উঠাবো, পার্ট সি তে আপনি 50 উঠাইলেন। এবার পার্ট বি, পার্ট বি এর জন্য আপনি টেনশন করবেন না, কারণ পার্ট বির জন্য যদি অঙ্ক বেশি বেশি করতে যান, আপনার দেখা গেছে যে ওরকম ভাবে পার্ট বি একটু অঙ্কটা কঠিন গুলো হয় এবং একটু ক্রিটিক্যাল থাকে, একটু প্যাচ মারা অঙ্ক থাকে। সেই ক্ষেত্রে আমরা পার্ট সি তে মনোযোগ একটু কম দিব, পার্ট সি তে ফোকাসটা বেশি দিব, এখানে 50 মার্ক। পার্ট সি তে আপনি এবারে যদি 3টা অঙ্ক দেন আর 2টা থিওরি দেন, তাহলে 3 4 12, আর 2টা থিওরিতে আপনি মিনিমাম 2 2 করে 4 পেয়ে যাবেন গা। তো 12 আর 4 কত হলো, 12 আর 4 আপনার হলো 16। এখানে আপনি 16 অ্যান্সার অনায়াসে করতে পারবেন, বেশি সময় না দিয়েও। আর পার্ট এ তো আছে, পার্ট এতে আমাদের 10টা থেকে মিনিমাম 8টা অ্যান্সার করতে পারবেন। সো আপনার কত আসলো দেখেন, 50 আর হলো 16, 66, 66 আর 8 হইলো আপনার কত, 66 আর 8 আপনার হইলো 74, রাইট? এই 74 মার্ক কিন্তু আপনি পেয়ে যাবেন জাস্ট পার্ট বি সি তে যদি আপনি ফোকাস করেন। পার্ট বি এর চাইতে পার্ট সি তে ফোকাস করা বেশি ইম্পর্টেন্ট। পার্ট বি ইম্পর্টেন্ট ঠিক আছে, কিন্তু অতটা ইম্পর্টেন্ট আমরা দিব না, আমরা পার্ট সি তে ফোকাস দিব। আর পার্ট বি আর এ অটোমেটিকলি হয়ে যাবো, নাম্বার পাওয়া যাবো। 74 মার্ক যদি পান, কিন্তু আপনার এটা প্লাস মার্ক। ওকে, এর ভালো একটা প্লাস মার্ক, এই প্লাস মার্কটা আপনার উঠাতে পারবো যদি পার্ট সি আমরা ফোকাস দিতে পারি। আমরা এই 5টা অধ্যায় ভালোভাবে মুখস্থ মতো করব। মুখস্থ বলতে বুঝা বুঝা মুখস্থ করবো। ওকে, জাস্ট আমরা কিন্তু সবগুলাকে অঙ্ক মুখস্থ করবো তা না, আমরা রুলস গুলো মুখস্থ করবো, দেন আমরা অঙ্ক প্র্যাকটিস করবো, তাহলে আমাদের মুখস্থ মতো অধ্যায় হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথম আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করতে চাইতেছি আমি, সেটা হলো আমাদের 3 নম্বর অধ্যায়, রেভিনিউ রিকগনাইজেশন। তো রেভিনিউ রিকগনাইজেশন এই অধ্যায়টা সহজ, এখান থেকে পার্ট সি তে এরকম আছে 2টা অঙ্ক থাকে। গতবারের আগের বার মেবি 2টা অঙ্ক আসছিল এখান থেকে। তো এই অধ্যায়টা তুলনামূলক অন্যান্য অধ্যায় যাতে সহজে শেখা যায় এবং পার্ট সি তে অ্যান্সার করা যায় দ্রুত। পার্ট বি তো আসে এখান থেকে। চলেন আমরা অধ্যায়ের বেসিক কিছু প্রথমে জানি। তো প্রথমে বেসিক কিছু যদি আমি বলি, এখানে আমাদের প্রথম যে লেখা যাইতেছে যে রেভিনিউ রিকগনাইজেশন এর নিচে চ্যাপ্টার নাম্বার 3। এই চ্যাপ্টার নাম্বার 3তে আমাদের প্রথমত যে এ নাম্বার আছে একটা এবং বি নাম্বার আছে একটা, অর্থাৎ ফর্মুলা দুইটা। একটা হলো আমাদের কন্ট্রাক্ট মেথড, আর একটা হলো আমাদের ইনস্টলমেন্ট মেথড। অর্থাৎ একটা হলো ঠিকাদারের অঙ্ক, আপনি কোন কাজ কন্ট্রাক্ট নিবেন, কন্ট্রাক্টের মাধ্যমে কাজটা কমপ্লিট করে দিবেন। এই যে যে আপনার ঠিকাদারের প্রসেসটা, এই প্রসেসটা আমাদের অঙ্ক করতে হইব। আরেকটা হলো আপনার ইনস্টলমেন্ট সেলস, অর্থাৎ আপনি কিস্তিতে বিক্রি করবেন। কিস্তিতে কিন্তু বর্তমানে বহুত প্রোডাক্ট বিক্রি হয়, সারা পৃথিবীতে কিস্তিতে বিক্রি করে প্রোডাক্ট বর্তমানে। ইনস্টলমেন্ট বেসটাই মনে করে বেশি আকর্ষণীয় কাস্টমারের জন্য, রাইট? কোন প্রোডাক্ট আপনি যদি কিস্তিতে বিক্রি করেন, ওটা সেলস অটোমেটিকলি বৃদ্ধি পাওয়া যাবে, অটোমেটিকলি ওটা সেলস বৃদ্ধি পাবে। যদি ক্যাশের সেলস আছে, ইনস্টলমেন্ট সেলস, তার জন্য বড় বড় ইলেকট্রিক কোম্পানি থেকে শুরু করে সব ধরনের ম্যাক্সিমাম কোম্পানি ফ্ল্যাট আর জমি সবকিছু কিস্তিতে বিক্রি করতেছে।
তো এই যে কিস্তিতে বিক্রি করতে হচ্ছে এই টাইপের আমাদের অঙ্ক করতে হইব। তো প্রথমে আজকে আমরা দুইটা তার একসাথে আলোচনা করা সম্ভব না, আজকে আমরা আলোচনা করবো হলো প্রথম অর্থাৎ কন্ট্রাক্ট যে মেথডটা আছে, এই কন্ট্রাক্ট মেথড নিয়ে আমরা আজকে আলোচনা করব। কন্ট্রাক্ট মেথডের ভিতরে আবার দুই ধরনের অঙ্ক করা যায়, কন্ট্রাক্ট দুই টাইপের হয়ে থাকে শর্ত অনুযায়ী। প্রথম হলো পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড। পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড মানে হলো আপনার একটা কাজ কতটুকু কমপ্লিট হয়েছে তার উপরে মুনাফা বের করা। আপনার কাজ যতটুকু কমপ্লিট করছেন তার উপরে আপনার মুনাফা দিতে হবে বা মুনাফা ধরতে হবে। আর এটা হলো কমপ্লিট কন্ট্রাক্ট, অর্থাৎ আপনার সম্পূর্ণ কাজ শেষ হইব, 100% আপনি কাজ শেষ করবেন, তারপরে আপনি মুনাফা রেকগনাইজেশন করবেন, বিবেচনা করবেন, তার আগে না। তো দুইটা মেথড সেম সিমিলারই, যা একটু পার্থক্য আছে, আমরা পার্থক্যটা পরে বুঝে নিব। আজকে আমরা যেটা শিখবো সেটা পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড, প্রথম যে মেথডটা আছে, এই প্রথম মেথডটা কন্ট্রাক্টের প্রথম মেথডটা, এই মেথডটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই মেথডটা আমরা অঙ্ক করবো একটা, ওকে? তো শুরু করা যাক। আমরা এই মেথডের বেসিক কিছু রুলস আমরা দিব ফার্স্ট। তো বেসিক রুলস এর মধ্যে প্রথমে কি আছে? বেসিক রুলস এর মধ্যে প্রথমে আছে হলো আপনার, খেয়াল করুন, প্রথমে আমাদের কন্ট্রাক্ট মেথডের মধ্যে এ নাম্বার আমি লিখছি, কারণ এখানে রিকোয়ারমেন্ট দুইটা বা তিনটা থাকতে পারে, হ্যাঁ? তো আমি এ নাম্বার রিকোয়ারমেন্ট দিয়ে রাখছি যে ক্যালকুলেশন গ্রোস প্রফিট রিকগনাইজড ইচ ইয়ার। ক্যালকুলেশন গ্রোস প্রফিট রিকগনাইজড ইচ ইয়ার, অর্থাৎ প্রতি বছরের আমরা মুনাফা বের করব কিভাবে সেটা। আহ প্রতি বছরে মুনাফা বের করতে গেলে এখানে দেখেন আমাদের একটা কন্ট্রাক্ট হতে পারে, সে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হতে পারে, রাইট? একটা ব্রিজ যদি কন্ট্রাক্ট নেন, যেমন পদ্মা সেতু তৈরি করছে, না এটা পদ্মা সেতু তৈরি করতে কত সময় লাগছে? তারপরে আপনার কোনো একটা বড় বিল্ডিং কনস্ট্রাকশন যদি নেন, সেটা তৈরি করতে কিন্তু ওটা মোটামুটি 2 থেকে 3 বছর সময় লাগে। তো এই যে প্রসেস, এই প্রসেসটার প্রতি বছরে লাস্টে যে একটা স্টেটমেন্ট করতে হয় যে এই বছরে যে কন্ট্রাক্টর আছে সে চিন্তা করব যে আমি 1 কোটি টাকা বাজারের একটা কাজ ধরছি, এই কাজটা আমি 3 বছরের জন্য কমপ্লিট করে ফেলবো। তো সেক্ষেত্রে প্রথম বছরে আমি কত পার্সেন্ট কাজ কমপ্লিট করছি, ওই অনুযায়ী আমার এখানে মুনাফা কত পার্সেন্ট হতে পারে সেটা বের করা। এই যে যে বের করা, প্রতি বছরে মুনাফা মুনাফা বের করা, এটাই আমাদের হলো কন্ট্রাক্ট এর পার্সেন্টেজ কমপ্লিশন মেথড। তো এই পার্সেন্টেজ কমপ্লিশন মেথডের একটা প্রসেস আছে, এই প্রসেসটা আমাদের জানতে হয়, মুখস্থ করতে হয়। প্রথমে হলো সালগুলার আমরা প্রথমে বসাবো এবং একটু মোটা করে ঘর কাটবো, যার কোনো যে দুইটা করে ঘর কাটা যায়, ওকে? তো দুইটা করে ঘর কাটলাম এক ফার্স্ট আমরা প্রতিটা ঘরের। তারপরে আমরা কন্ট্রাক্ট প্রাইস, অর্থাৎ আমাদের অঙ্কে কন্ট্রাক্ট প্রাইস দেওয়াই থাকবে, ওই কন্ট্রাক্ট প্রাইসটা ফার্স্ট আমরা এখানে বসাবো। দ্বিতীয় সেকেন্ড কলামে, এখানে সেকেন্ড কলামে বসাবো, প্রতিটা ইয়ারে সেকেন্ড কলামে আমরা টাকাগুলো বসাবো। বসানোর পরে এবার আমাদের প্রশ্ন দেওয়া থাকবে হলো কস্ট ইন কার্ড। কস্ট ইন কার্ড আমরা বসাবো প্রথম কলামে, সবার সাথে যার যার প্রথম কলামে বসাবো। এরপরে এস্টিমেটেড কস্ট, প্রত্যাশা খরচ, এটা আমাদের দেওয়া থাকবে প্রশ্নে, এটা আমরা বসাবো। বসানোর পরে এই দুটা যোগ করব, এই 2টা টাকা যোগ করবো, ওই 2টা টাকা যোগ করে আমরা একটা টাকা পাবো, ওই টাকাটার নাম হবে হলো এস্টিমেটেড টোটাল কস্ট। টোটাল এস্টিমেটেড কস্ট অথবা এস্টিমেটেড টোটাল কস্ট, আপনি যেটা লেখেন আপনার ইচ্ছা। এটা আমরা নাম দিলাম বি, আর উপরেটা নাম দিয়েছিলাম এ, তাই না? কেন দিছিলাম ওটা পরে আসতেছি। এভাবে এটার দুটা যোগ করব, দুটা যোগ করে এখানে টাকা বসাবো, আবার এই দুটা যোগ করব, আবার যোগ করে এখানে টাকা বসাবো। এরপরে আমাদের এই যে উপরে টাকা আসলো কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্ট থেকে আমাদের টোটাল এস্টিমেট কস্ট বাদ দিব। তো এটা যদি আমরা এই টোটাল কন্ট্রাক্ট থেকে আর এস্টিমেটেড টোটাল কস্ট বাদ দিই, অর্থাৎ এই যে এর নাম ছিলাম এ, এর নাম ছিলাম বি, সহজে বোঝার জন্য এ থেকে বি মাইনাস, তাহলে আমরা পাবো হলো সি। ওকে? কিভাবে পাবো? এটা টোটাল, এটার নাম হলো নাম হইব কি এস্টিমেটেড টোটাল গ্রোস প্রফিট, এটার নাম হইব এস্টিমেটেড টোটাল গ্রোস প্রফিট, নাম হইব। এস্টিমেটেড শব্দটা এখানে ইউজ হয়েছে বারবার, কেন? কারণ প্রত্যাশা, অর্থাৎ আপনি প্রত্যাশা করতেছেন যে আপনার এত% বা এত টাকা মুনাফা হবে, তার জন্য এটার নাম হচ্ছে এস্টিমেটেড। তো এই কথা কেটে বিয়োগ করলে আমরা পাইতাছি হলো আমাদের এস্টিমেটেড টোটাল গ্রোস প্রফিট। সেম ভাবে সেম টু সেম, এই কন্ট্রাক্ট থেকে এই টাকাটা বিয়োগ, এই কন্ট্রাক্ট থেকে এই টাকাটা বিয়োগ, যার যারা টাকা আমরা পেয়ে যাবো এখানে। তো পাওয়ার পরে এটার নাম হলো এস্টিমেটেড টোটাল গ্রোস প্রফিট, এর নাম দিলাম আমরা সি। এখানে সি দেওয়ার পরে পরের যে স্টেপটা সেটা আমাদের মুখস্থ রাখতে হবে, পার্সেন্টেজ বের করতে হবে। পার্সেন্টেজ অফ কমপ্লিশন, পার্সেন্টেজ অফ কমপ্লিশন মানে আপনি কত পার্সেন্ট কাজ কমপ্লিট করছেন এই বছরে সেটা বের করা। সেটা বের করার জন্য সূত্র হলো উপরে কস্ট ইনকার্ড, নিচে হলো টোটাল এস্টিমেটেড কস্ট। উপরে হলো কস্ট ইনকার্ড, নিচে হলো টোটাল এস্টিমেটেড কস্ট, গুণ 100। পার্সেন্টেজ করতে গেলে তো গুণ 100 দিতেই হয়, রাইট? আর গুণ 100 আমরা দিব। তো এরপরে আমরা যে খেয়াল করেন এখানে আমাদের কস্ট ইনকার্ড কিন্তু যে টাকাটা, রাইট? এই টাকাটা, এই যে টাকা, এটার সাথে আমরা একটু কালার চেঞ্জ করে নিই, তাহলে আমাদের বুঝতে সহজ হইব। রেড কালার দিই। এটা হলো এই টাকাটা আমাদের কস্ট ইনকার্ড, এটা টোটাল এস্টিমেটেড কস্ট হলো এই টাকাটা। তার মানে এই টাকার সাথে এই টাকা ভাগ দিব এবং গুণ দিব 100, তাহলে আমরা প্রথম পার্সেন্টেজ পাবো। সেম টু সেম এই পরেরটা, এটা হলো কস্ট ইনকার্ড, এটা হলো টোটাল আর এস্টিমেটেড কস্ট, এটা যেটা ভাগ দিব দেন আমরা এই পার্সেন্টেজ পাবো। সেম টু সেম এটা টোটাল কস্ট ইনকার্ড, এটা টোটাল এস্টিমেটেড কস্ট, এটা ভাগ দিব দেন পার্সেন্টেজ পাবো। তো এই পার্সেন্টেজ গুলো বের করার পরে এই পার্সেন্টেজ গুলো বের করার পরে আমরা বের করব হলো গ্রস প্রফিট রিকগনাইজড টু ডেট। গ্রস প্রফিট রিকগনাইজড টু ডেট, এটা আমরা কিভাবে বের করব? এটা হলো সি গুণন পার্সেন্টেজ লেখা হয়েছে, সি করা টোটাল এস্টিমেটেড গ্রস প্রফিট, এই টোটাল এস্টিমেটেড গ্রস প্রফিট যেটা হলো সি, রাইট?
তো এই টাকা, এই যে টাকাটা, এই যে টোটাল এস্টিমেটেড গ্রস প্রফিট, এই টাকার সাথে আমরা কি করবো, পার্সেন্টেজ করে দেবো। পার্সেন্টেজ কোনটা, যার যার নিচেরটা। তো এই টাকার সাথে পার্সেন্টেজ, এই টাকার সাথে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ করে দিলে আমরা পাই যাবো হলো গ্রস প্রফিট রিকগনাইজড টু ডেট। গ্রস প্রফিট রিকগনাইজড টু ডেট, এই টাকাটা পাইলাম। এখান থেকে বাদ দিতে হইব হলো, লেস করতে হইব হলো প্রিভিয়াস গ্রস প্রফিট। প্রিভিয়াস গ্রস প্রফিট হলো পূর্বের বছরের আমাদের যে মুনাফা ছিল, পূর্ব বছর মুনাফা। প্রথম বছর কিন্তু পূর্ব বছর থাকে না, প্রথম বছর শুরু তো শুরুই, ওখানে আবার পূর্বে কি থাকে? তো প্রথম বছরে জিরো হইব, তারপরে বছর হইব এই যে এই বছরের পূর্ব কারা উই না, এই বছরের পূর্ব যদি উই হয়ে থাকে, তাহলে এই টাকাটা আমরা এখানে বিয়োগ করব। আবার এই বছর যদি আমি যাই লাস্টের বছর, এই বছরের পূর্ব হলো এই মাঝখানের বছরটা, আর এই টাকাটা আমরা এখানে বিয়োগ করে থাকি। তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ হইব, এটা থেকে আমাদের এটা বিয়োগ হইব। বিয়োগ করলে আমরা পাওয়া যাবো গ্রোস প্রফিট রিকগনাইজড ইচ ইয়ার, আমাদের যেটা মূলত এ নাম্বারের সাইজ হলো গ্রোস প্রফিট রিকগনাইজড ইচ ইয়ার। আমাদের এটা হলো মূল কাজ। আমরা এতটুকু যদি করতে পারি, তাহলে কিন্তু অঙ্ক আমাদের 80% কমপ্লিট। কারণ এটার উপরে ডিপেন্ড করে পরবর্তী জার্নাল গুলা করতে হয়। এটা যদি ভালো মতো না করতে পারি, কিন্তু জার্নাল মুখস্থ করে কিন্তু টাকা আমরা মিলাতে পারবো। ওকে। তো আমাদের এই যে প্রসেসটা, এই প্রসেসটা আমাদের বুঝতে হবে এবং মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে, তাহলে আমরা অঙ্ক করতে পারবো। এবার আমরা একটা অঙ্ক দেখবো এবং সলিউশন করার চেষ্টা করবো, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো। আমরা পরবর্তী নেক্সট যে অঙ্কটা দেখবো সেটা হলো আমাদের এটা C1। এই C1 এর আমাদের অঙ্ক প্রথমত বুঝতে হবে এবং তারপরে এটা আমরা সলিউশন করব। তো এই অঙ্কের ভিতরে প্রথমত পড়ি সুন্দরভাবে, পড়ার পরে আমরা অঙ্ক সলিউশনে যাই, রাইট? তো আমরা পড়ার জন্য এটাকে আমি হাইলাইট করে রাখি। তো হাইলাইট করে রাখতেছি আমি। প্রথমে এখানে কি বলতেছে, প্রথমে এখানে বলতেছে যে A Limited has entered into contract beginning January 1, 2014 to build an office building. তো কি করছে, আমাদের একটা কন্ট্রাক্ট নিছে জানুয়ারি 1, 2014-তে, টু বিল্ড এ অফিস বিল্ডিং, একটা অফিস বিল্ডিং সে তৈরি করবে, তাই তো? আচ্ছা, ভালো কথা। ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট দ্য বিল্ডিং উইল কস্ট, এটা খরচ হইবেও, রাইট? খরচ হইবে, কত টাকা খরচ হবে? খরচ হবে হলো আপনার 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা খরচ হবে, এটা কিন্তু কন্ট্রাক্ট না, এটা জাস্ট খরচ হবে বিল্ডিং বানাইতে, সেটা বলছে। ভালো কথা। কত সময় লাগবে? উইল টেক 2 ইয়ার্স, এটা 2 বছর সময় লাগবে টু কনস্ট্রাক্ট, কাজ করতে। দ্য বিল্ডিং উইল বি বিল্ড টু দ্য পার্সিং কোম্পানি, পার্সিং কোম্পানির কাছে বিল্ড দিব, উইল বি বিল্ড টু পার্সিং কোম্পানি এট 12 লাখ টাকা। এটা খরচ করবো 10 লাখ, বানাইতে কন্ট্রাক্ট দিতে হইব বা বিল দিতে হইব 12 লাখ। দ্য ফলোইং ডাটা পার্টেইন টু কনস্ট্রাকশন পিরিয়ড, অর্থাৎ আপনার নিচের তথ্যগুলা কনস্ট্রাকশন পিরিয়ডের সময় হয়েছে। প্রথমে কস্ট ইনকার্ড, আমরা কিন্তু এই কস্ট ইনকার্ড শব্দটাও সূত্রের মধ্যে দেখছিলাম, রাইট? তো কস্ট ইনকার্ড কিন্তু টাকা ইম্পর্টেন্ট। এখানে 2 বছর আছে, 14 সাল এবং যথাক্রমে 15 সাল। তো কস্ট ইনকার্ড প্রথমে 4 লাখ এবং পরে 10 লাখ খরচ হয়ে গেছে। এরপরে আমাদের এস্টিমেটেড কস্ট, এটা কিন্তু আমরা দেখছিলাম এস্টিমেটেড কস্ট 6 লাখ, আর পরের বছরে নীল, শূন্য। এরপরে বিলিং টু ডেট, বিলিং টু ডেট আছে টাকা। এরপরে কালেকশন টু ডেট, কত টাকা করে কালেকশন করছি আমরা, সেই টাকাটা দেওয়া আছে। এরপরে আমাদের আছে রিকোয়ারমেন্ট, মে কম্পিউট দ্য গ্রোস প্রফিট রিকগনাইজড ইচ ইয়ার, প্রতি বছর রিকগনাইজ করতে কোন আন্ডার পার্সেন্টেজ কমপ্লিশন মেথড, এটা আমাদের করতে বলছে। আমরা এই নাম্বারে কিন্তু শিখছিলাম। তারপরে বি নাম্বার বলছে মেক জার্নাল এন্ট্রিস 2014 অ্যান্ড 2015 ইন দ্য বুকস অফ এ লিমিটেড আন্ডার সেম মেথড। জার্নাল করতে বলছে সেম মেথডে না। তো প্রশ্ন হলো, আমরা তো জার্নাল আজকে শিখতেছি না, আজকে আমরা করবো জাস্ট আমাদের যেই ছকটা হলো, অর্থাৎ গ্রোস প্রফিট রিকগনাইজ ইচ ইয়ার, এই নাম্বার রিকোয়ারমেন্ট আমরা করবো। এই নাম্বার রিকোয়ারমেন্ট করতে গেলে আমাদের সত্র যে আগে আমাদের ইটা আসলো, অর্থাৎ এই যে ছকটা আসলো, এই ছক অনুসারে আমরা করবো। এই ছকটা আমরা যেভাবে বুঝছি, এই ছক অনুসারে আমরা পরেরটা সাজাবো, চলেন সাজানো যায়। তো এই ছিল আমাদের অঙ্ক। এখান থেকে আমাদের নোট করব, আমরা নোট করবো কি কি। এখান থেকে আমরা নোট করবো ফার্স্ট আমাদের কন্ট্রাক্ট প্রাইস, এই কন্ট্রাক্ট প্রাইসটা আমরা নোট করবো। দ্বিতীয়ত আমরা নোট করবো হলো আমাদের লাগবে হলো কস্ট ইনকার্ড, এরপর আমাদের এস্টিমেটেড কস্ট, বাস এতটুকু লাগবে, আমরা আর কিছু লাগবে না। তো তিনটা আমাদের তথ্য লাগবে, সবসময় মনে রাখবেন করার জন্য তিনটা তথ্য লাগে। একটা হলো আমাদের কন্ট্রাক্ট প্রাইস, 2 নম্বরে আমাদের কস্ট ইনকার্ড আর এস্টিমেটেড কস্ট। এই তিনটা তথ্য আমাদের এখান থেকে নিব। তো কন্ট্রাক্ট প্রাইস 12 লাখ টাকা, চলেন আমরা দেখা যাক পরেরটা কি করা যায়। তো এখানে আমাদের 2014 সাল এবং 2015 সাল যথাক্রমে আমরা বসাইলাম, 2014 সাল এবং 2015 সাল। তো বসানোর পরে আমাদের এখানে কন্ট্রাক্ট প্রাইস আমি বলছিলাম প্রথমে এ দিয়ে লেখা রাখবো, এ দিয়ে লেখা রাখছি। দ্বিতীয় কলমে বসাইতে হইব, দ্বিতীয় কলমে বসাইছি 12 লাখ 12 লাখ। বসানোর পরে এটা আমাদের একটা মিনিট, মানে দেখা যাইতেছে না, টান দিয়ে পাশে আনি। ওকে, ওকে ফাইন। ওকে,
তো 12 লাখ বসাইলাম। এরপরে কস্টিং কার্ড, যথাক্রমে কস্টিং কার্ড আমাদের কিন্তু প্রিভিয়াসে দেওয়া ছিল, যথাক্রমে 4 লাখ টাকা এবং 10 লাখ টাকা কস্টিং কার্ড। তো আমরা যাই আমাদের আর এটার ভিতরে কস্টিং কার্ড আমাদের কি কি আছে। 4 লাখ টাকা আমরা প্রথম কলামে বসালাম, দ্বিতীয় কলামে বসালাম আমাদের 10 লাখ টাকা। এটা বসানোর পরে আমাদের ত্রিপুরতে কি লাগে, তারপরে আমাদের লাগে হলো এস্টিমেটেড কস্ট। তো এস্টিমেটেড কস্টও কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল, যথাক্রমে এস্টিমেটেড কস্ট ছিল প্রথমে আমাদের প্রশ্ন যদি আমরা ফলো করি, যে এস্টিমেটেড কস্ট ছিল আমাদের কত টাকা, 6 লাখ টাকা। আর আগে ছিল আমাদের, পরবর্তী ছিল আমাদের শূন্য। তাহলে 14 সালে ছিল 6 লাখ এবং 15 সালে ছিল আমাদের শূন্য। তো আমরা যথাক্রমে ওটা বসাই। 6 লাখ টাকা বসাবো এস্টিমেটেড কস্ট প্রথমে, পরেরটা আমাদের নাই নীল। এখন এই দুটো যোগ করতে হবে। এই জন্য আমরা সুন্দরভাবে 4 আর 6 যোগ করলে 10 লাখ টাকা বসাইলাম। আর এখানে 10 আর 0 যোগ করলে 10 লাখ টাকাই হয়। এবার এটার নাম আমরা যথাক্রমে শিখছিলাম টোটাল এস্টিমেটেড কস্ট দিব, নাম দিব বি, ডিসিবি। এরপরে এস্টিমেটেড টোটাল গ্রোস প্রফিট বের করতে হয়, এটা হলো এ থেকে বি বিয়োগ করতে হয়, এবং এটার নাম হলো সি। অর্থাৎ টোটাল কন্ট্রাক্ট প্রাইস আমাদের 12 লাখ টাকা। এই 12 লাখ টাকা থেকে আমি 10 লাখ টাকা যদি বাদ দিই, তাহলে আমরা পাই যেতেছি আমাদের এস্টিমেটেড টোটাল গ্রোস প্রফিট 2 লাখ টাকা। সেম টু সেম 12 থেকে 10 বিয়োগ আমরা এখানে পাইতেছি 2 লাখ টাকা। এরপর আমাদের বের করতে হবে পার্সেন্টেজ অফ কমপ্লিশন। এটা হলো কস্ট ইনকার্ড ভাগ হলো টোটাল এস্টিমেটেড কস্ট। কস্ট ইনকার্ডের সাথে আমাদের টোটাল এস্টিমেটেড কস্ট ভাগ দিতে হয়, গুণ দিতে হয় 100 টাকা। তো এখানে আমাদের কস্ট ইনকার্ড আছে আমাদের 4 লাখ টাকা। এই 4 লাখ টাকারে আমরা ভাগ দিব টোটাল এস্টিমেটেড কস্ট, অর্থাৎ আমাদের 10 লাখ টাকা দিয়ে। 4 লাখ ভাগ 10 লাখ গুণ 100। গুণ যদি আমরা 100 দিই, এখানে 100 দিয়ে নেই, আমি 100 দিয়ে নিই। 100 যদি দিই তাহলে আমরা 40% পাবো। এখানে কিন্তু কস্ট ইনকার্ড 10 লাখ আর এস্টিমেটেড কস্টও কিন্তু 10 লাখ। সো টোটাল এস্টিমেটেড কস্ট 10 লাখ ভাগ 10 লাখ দিলে আমাদের 100% আসে। এবার আমরা পার্সেন্টেজ করবো, অর্থাৎ আমাদের যে গ্রোস প্রফিট বেরিয়েছিল 2 লাখ টাকা, এই 2 লাখ টাকার উপরে আমি পার্সেন্টেজ করবো কত পার্সেন্ট, 14%, 40%। এই 2 লাখ টাকার উপরে পার্সেন্টেজ করবো 100%। তাহলে 40, 40, 80 হাজার টাকা আমাদের এখানে হয়। আর এখানে হয়ে বললো আপনার 100% করলে 2 লাখ টাকায়। তো এটার নাম হয়ে বললো গ্রোস প্রফিট রিকগনাইজ টু ডেট, সেই গুণন পার্সেন্টেজ, যেটা আমরা রো দিয়ে রাখছিলাম। এবার লেস করতে হবে, অর্থাৎ আমাদের বিয়োগ করতে হবে এটা থেকে প্রিভিয়াস গ্রোস প্রফিট। তো প্রথম বছর আমি বলছিলাম কোনো প্রিভিয়াস থাকে না, এটা নীল। পরের বছর প্রিভিয়াস হলো আগের বছরেরটা, অর্থাৎ 80 হাজার টাকা। এটা যদি আমি বিয়োগ মাইনাস করি তাহলে আমাদের টাকা আছে 1,20,000, এখান তো 80,000। বাস আমাদের অঙ্ক কমপ্লিট। এই ছিল আমাদের গ্রোস প্রফিট রিকগনাইজড ইচ ইয়ার বের করার যেই ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা এক্সপোজ করলাম। আশা করি বুঝতে পারছেন, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। 2টা অঙ্ক প্র্যাকটিস করবেন, বেশি না। আমি 2টা অঙ্ক দিতে দিতেছি, এই 2টা অঙ্ক প্র্যাকটিস করলেই মোটামুটি এই অধ্যায়ের আপনার বেসিক হয়ে যাবো। তারপরে আমরা জার্নাল করবো, দেন আমরা ইনস্ট্রুমেন্ট মেথড করবো, আর বাস আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।